ওয়েলকাম টু এডুকেয়ার। আমাদের এডুকেয়ারে সবাইকে স্বাগত জানাই। হ্যালো বন্ধুরা, আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রী এবং আমার সমস্ত রেসপেক্টেড ফলোয়ার্সদের আমার তরফ থেকে, এডুকেয়ারের তরফ থেকে স্বাগত জানিয়ে আমি আজকের ক্লাসটা শুরু করছি। আজকেও তোমাদের একটা নতুন জিওগ্রাফি বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। বিগত যে ক্লাসগুলো তোমাদের সঙ্গে করে এসেছি সেগুলো জিওমরফোলজিরই পার্ট বা জিওমরফোলজিরই অংশ। তোমাদের সঙ্গে ফার্স্টে জিওমরফোলজির আবহবিদ্যা, তারপর ক্ষয়ীভব, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন, তারপর নদীর কার্য, বায়ুর কার্য, হিমবাহ কার্য, কার্স্ট অঞ্চলের ভূমিরূপ, এগুলো নিয়ে তোমাদের সঙ্গে জিওমরফোলজির বিভিন্ন পার্টগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করে এসেছি। আজকে তোমাদের সঙ্গে সম্পূর্ণ নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা আলোচনা করতে যাচ্ছি, সেটা হলো ক্লাইমেটোলজি বা আবহবিদ্যা। তোমরা নিশ্চয়ই আমাদের ক্লাইমেট বা ওয়েদার সম্বন্ধে তোমাদের নিশ্চয়ই একটু ধারণা রয়েছে। ক্লাইমেটোলজির যে পার্টগুলো নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো হিট ব্যালেন্স, মানে আমাদের পৃথিবীতে তাপের সমতা কীরকম রয়েছে, গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন, তারপরে আমরা আলোচনা করব আইসোলেশন নিয়ে আলোচনা করব, উইন্ড সিস্টেম, প্রেশার বেল্ট, এগুলো নিয়েও আলোচনা করব, আর মনসুন, থান্ডারস্টর্ম এবং ক্লাইমেটের যে সমস্ত হ্যাজার্ডগুলো রয়েছে আর ক্লাইমেটের যে ক্লাসিফিকেশন রয়েছে, যে কোপেন্স, থর্নবার্গস, যে ক্লাসিফিকেশনগুলো ক্লাইমেটের দিয়েছে সেইগুলো নিয়েও তোমাদের সাথে আলোচনা করব। তাহলে চলো আর ক্লাসটা দেরি না করে, হার বাজে না বুকে, আমরা আমাদের নেক্সট সেশন থেকে, নেক্সট পার্ট থেকে ক্লাইমেটোলজি বা আবহবিদ্যা সম্বন্ধে জানব। এবং যারা আমাদের প্রিয় দর্শক হয়েছ তারা ক্লাইমেটোলজি সম্বন্ধে তোমাদের যে সমস্ত কোয়ারিজগুলো রয়েছে সেগুলো তোমরা জেনে নেবে। ক্লাসটা চলাকালীন আমাদের একটাই অনুরোধ, যে ক্লাসটা কেমন লাগছে তা জানিয়ে আমাকে তোমরা কমেন্টস করো। ক্লাসটা আরও কীভাবে ইমপ্রুভ করা যায় সেটা জানিও। আর ক্লাসে আরও কী কী দেখালে তোমাদের ইন্টারেস্টটা গ্রো করতে পারে সেটাও তোমরা তোমাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে আমাকে জানিও। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ক্লাসে, নেক্সট অফ দ্য পার্ট অফ সেশনে তোমরা অবশ্যই দেখো আমার চ্যানেলটা ক্লাইমেটোলজি। সকল ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখো বন্ধুরা, তোমাদের সামনে আজকে আমি ক্লাইমেটোলজি বা জলবায়ু বিদ্যা নিয়ে আলোচনা করছি। ক্লাইমেটোলজি এই শব্দটি প্রথম এসেছে ক্লাইমা অর্থাৎ গ্রিক শব্দ ক্লাইমা থেকে ক্লাইমেটোলজি শব্দের উৎপত্তি হয়েছে। ক্লাইমেটোলজি কথাটির অর্থ হলো জলবায়ু বিদ্যা। ক্লাইমা শব্দটির অর্থ হলো পৃথিবীর গতি, আর লজিস শব্দটির অর্থ হলো বিদ্যা। অর্থাৎ পৃথিবীর গতি সম্পর্কিত যে বিদ্যা, অর্থাৎ পৃথিবীর আবহাওয়া জলবায়ুর যে পরিবর্তন, পৃথিবীর গতি অনুসারে আবহাওয়া জলবায়ুর যে বিস্তারিত বর্ণন, সেখান থেকে আমাদের এই ক্লাইমেটোলজি শব্দটির উৎপত্তি হয়েছে। এই ক্লাইমেটোলজির আমরা আজকের যে বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, নিশ্চয়ই তোমরা বোর্ড ওয়ার্কিংটা দেখে ধারণা করতে পারছো যে আজকে কি কি বিষয় নিয়ে আলোচনা হবে। ক্লাইমেটোলজির আজকে যে জিনিসগুলো নিয়ে, যে বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা হবে সেটা হলো কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডল সম্পর্কিত ধারণা। আমাদের যে বায়ুমণ্ডল সম্পর্কিত ধারণা, কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলটাকে নিয়ে আমাদের যে গঠনটা, আমাদের পৃথিবীকে যে বায়ুমণ্ডল বেষ্টন করে আছে তার যে বর্ণনাটা, সেটা আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তার সাথে আলোচনা করব গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড পসিবল কনসিকুয়েন্স, অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন ও তার সম্ভাব্য কারণ। আমাদের বিশ্ব উষ্ণায়নটা কিভাবে ঘটছে এবং তার সম্ভাব্য কারণগুলো কি কি। আর আলোচনা করব গ্রিন হাউস এফেক্ট। আমাদের যে গ্রিন হাউস এফেক্ট সেটা নিয়ে আমরা আলোচনা করব।
তাহলে আমাদের এই বোর্ড ওয়ার্কিংয়ের দ্বারা তোমাদের কাছে আজকে আমরা কী কী বিষয় নিয়ে পড়ব সেটা তোমাদের কাছে অনেকটা স্পষ্ট হয়ে গেল। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে আমাদের কী কী বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা হবে। ফার্স্টে আলোচনা হচ্ছে ক্লাইমেটোলজি, জলবায়ু বিদ্যা সম্পর্কে, তারপরে আলোচনা করছি বায়ুমণ্ডল সম্পর্কিত ধারণা, তারপর গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন, তারপর হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। এগুলো নিয়ে আজকে আমাদের ক্লাসে আলোচনা হবে। তাহলে চলো আর ক্লাসটা দেরি না করে আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করি। ক্লাইমেটোলজি আলোচনা প্রসঙ্গে তোমাদেরকে বলা হয়েছিল যে ক্লাইমা শব্দটি হলো একটি গ্রিক শব্দ, অর্থাৎ এই যে ক্লাইমেটোলজি আমরা আলোচনা করছি, এই ক্লাইমেটোলজি বা জলবায়ু বিদ্যা যেটাকে আমরা বলছি, সেই ক্লাইমেটোলজি বা জলবায়ু বিদ্যা এটা এসেছে একটি গ্রিক শব্দ থেকে। ক্লাইমেটোলজি একটি গ্রিক শব্দ থেকে এসেছে। ক্লাইমা হলো একটি গ্রিক শব্দ। এই ক্লাইমা কথাটির অর্থ হলো পৃথিবীর গতি, আর লজিস কথাটির অর্থ হলো বিদ্যা। অর্থাৎ পৃথিবীর গতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে তোমরা নিশ্চয়ই জানো যে পৃথিবীর গতি হচ্ছে দুটো, একটা আর্নিক গতি, একটা বার্ষিক গতি। এই আর্নিক গতির ফলে আমাদের দিনরাত্রির সৃষ্টি হচ্ছে এবং বার্ষিক গতির ফলে আমাদের ঋতু পরিবর্তন হচ্ছে, তার ফলে আমাদের জলবায়ু প্রভাবিত হচ্ছে। এই যে পৃথিবীর গতির সাথে সাথে আমাদের জলবায়ুটা প্রভাবিত হচ্ছে, সেই বিষয়টাইকেই আমরা বলবো ক্লাইমেটোলজি। এই ক্লাইমেটোলজি, এই যে ভাগটা তোমাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে, সেই প্রসঙ্গে আরেকটা বিষয় উঠে আসছে, সেটা হলো মেটারোলজি। মেটারোলজি কথার অর্থ হলো জলবায়ু বিদ্যা। আচ্ছা, জলবায়ু বিদ্যাটা কি? জলবায়ু বিদ্যা হচ্ছে এই যে ধরো আমাদের গোটা পৃথিবীটা একটা বায়ুমণ্ডল বেষ্টন করে আছে এবং এই গোটা পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে বিভিন্ন ধরনের ধূলিকণা, জলীয় বাষ্প, বিভিন্ন ধরনের ডাস্ট পার্টিকলস, যেরকম ধরো ধূলিকণা, নোংরা ধূলিকণা, আমাদের জলীয় বাষ্প, বিভিন্ন ধরনের গ্যাস, সব কিছুর মিশ্রণে আমাদের বায়ুমণ্ডলটা গঠিত হচ্ছে। তো এই যে বায়ুমণ্ডলের মধ্যে বিভিন্ন ধরনের ধূলিকণা থাকে, বিভিন্ন ধরনের গ্যাস থাকে, বিভিন্ন ধরনের বিভিন্ন সময় বিভিন্ন পরিমাণের জলীয় বাষ্প থাকে, তো সব কিছু মিলিয়ে আমাদের যে আবহাওয়াটা গঠিত হচ্ছে সেটাকেই আমরা বলবো জলবায়ু বিদ্যা। অর্থাৎ বিভিন্ন সময় পৃথিবীর গতি আবর্তনের সঙ্গে সঙ্গে, সেটা আর্নিক গতির কারণেই হোক বা বার্ষিক গতির কারণেই হোক, যে চেঞ্জেসগুলো আমাদের আবহাওয়ার মধ্যে আমরা দীর্ঘ কয়েক বছর ধরে লক্ষ্য করতে পারি, সেটাকে আমরা বলবো জলবায়ু। এরপরে হচ্ছে কম্পোজিশন অফ অ্যাটমসফিয়ার। আমাদের যে বায়ুমণ্ডলটা রয়েছে, সেই বায়ুমণ্ডলটা প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো সমমণ্ডল, যেটাকে আমরা হোমোস্ফিয়ার বলবো, আরেকটা হলো বিষমমণ্ডল, যেটাকে আমরা হেটেরোস্ফিয়ার বলবো। এখন আমরা এই বায়ুমণ্ডল সম্পর্কিত ধারণাটা আরেকটু স্পষ্ট করে দেখব যে কীভাবে আমাদের বায়ুমণ্ডলটা গঠিত হচ্ছে। বায়ুমণ্ডল প্রধানত দুটো ভাগ, সেটা তোমরা দেখেই নিলাম, হোমোস্ফিয়ার আর হেটেরোস্ফিয়ার। হোমোস্ফিয়ার মানে হচ্ছে সমমণ্ডল, মানে যেখানে সমান আয়তনের এবং সমান পরিমাণ গ্যাস রয়েছে, প্রত্যেকটা গ্যাসের পরিমাণই সমান পরিমাণে রয়েছে। আর বিষমমণ্ডল, যেখানে বিভিন্ন গ্যাসের পরিমাণ বিভিন্ন আয়তনে বা বিভিন্ন পরিমাণের থাকতে পারে, তাকে আমরা বিষমমণ্ডল বলে থাকি। মানে কোনো গ্যাসের পরিমাণই, সব গ্যাসের পরিমাণই যে সমান পরিমাণে থাকবে তা নাও থাকতে পারে, কিন্তু সমমণ্ডলে প্রত্যেকটা গ্যাস, যে কটা গ্যাস রয়েছে সেই কটা গ্যাস সমান পরিমাণে থাকবে। তাহলে এটাই হচ্ছে আমাদের বায়ুমণ্ডল সম্পর্কিত প্রধান ধারণা। এবার চলো আমরা অ্যাটমসফিয়ার, কম্পোজিশন অফ অ্যাটমসফিয়ার অর্থাৎ বায়ুমণ্ডলের মধ্যে আর কি কি ভাগ রয়েছে সেগুলো এবার আমরা দেখে নিই, যে সমমণ্ডলের মধ্যে আর কি কি ভাগ রয়েছে এবং বিষমমণ্ডলের মধ্যে আর কি কি ভাগ রয়েছে। আমাদের বায়ুমণ্ডলকে প্রধানত দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হলো রাসায়নিক গঠন অনুসারে আমরা বায়ুমণ্ডলের বিভাগটা করতে পারি, রাসায়নিক গঠন অনুসারে। আরেকটা আমরা যেটা করতে পারি সেটা হলো
তাপমাত্রা অনুসারে আমরা বায়ুমণ্ডলকে বিভক্ত করতে পারি। তো রাসায়নিক গঠন অনুসারে যে বায়ুমণ্ডলকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করতে পারি সেটা হলো একটা সমমণ্ডল, এক্ষুনি তোমাদের সাথে আলোচনা করলাম, আর একটা হলো বিষমমণ্ডল। সমমণ্ডলে যে যে গ্যাসগুলো থাকে সেগুলো সব সমান পরিমাণে থাকে, আর বিষমমণ্ডলে যে গ্যাসগুলো থাকে সেগুলো বিভিন্ন আয়তন অনুসারে থাকে, আয়তন এবং পরিমাণ অনুসারে থাকে। সমমণ্ডল আমাদের ভূপৃষ্ঠ থেকে প্রায় 80 কিলোমিটার অবধি যে বায়ুমণ্ডলটা রয়েছে সেটাকে আমরা বলবো সমমণ্ডল। আমাদের ভূপৃষ্ঠ থেকে, আমাদের পৃথিবী পৃষ্ঠ বা আর্থ কাস্ট থেকে, পৃথিবী পৃষ্ঠ বা আর্থ কাস্ট থেকে 80 কিলোমিটার অবধি বিস্তৃত যে বায়ুমণ্ডলটা রয়েছে তাকে আমরা সমমণ্ডল বলে থাকি। আর আমাদের পৃথিবী পৃষ্ঠ বা আর্থ কাস্ট থেকে 80 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে বায়ুমণ্ডলটা রয়েছে সেটাকে আমরা বিষমমণ্ডল বলে থাকি। অর্থাৎ এটা যদি আমাদের পৃথিবী ভূপৃষ্ঠ হয়, সেই ভূপৃষ্ঠের নিচ থেকে, ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠ সংলগ্ন থেকে 80 কিলোমিটার পর্যন্ত হচ্ছে সমমণ্ডল। আর তারপরে যে বায়ুমণ্ডলটা প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে আছে সেটাকে আমরা বলবো বিষমমণ্ডল। আশা করি এটা তোমাদের বোঝাতে পারবে যে আমাদের ভূপৃষ্ঠ সংলগ্ন যেটা 80 কিলোমিটার অবধি বিস্তৃত বায়ুমণ্ডল রয়েছে সেটা সমমণ্ডল বা হোমোস্ফিয়ার, আর 80 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে বায়ুমণ্ডলটা রয়েছে সেটাকে আমরা বিষমমণ্ডল বলে থাকি বা হেটারোস্ফিয়ার বলে থাকি। এরপরে আমরা তাপমাত্রা অনুসারে আমাদের বায়ুমণ্ডলের যে ভাগ সেটা জাস্ট আমি করে রেখেছি, এরপর আমি ড্রয়িং করে দেখাবো যে তাপমাত্রা অনুসারে আমরা বায়ুমণ্ডলকে কতগুলো ভাগে ভাগ করতে পারি। দেখো, তাপমাত্রা অনুসারে আমরা প্রধানত যে কয়েকটা ভাগে ভাগ করতে পারি সেটা হলো ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এবার আমি একটা ড্রয়িং করে দেখাবো যে কিভাবে বায়ুমণ্ডলে আমাদের ভূপৃষ্ঠ থেকে এই তাপমাত্রা অনুসারে বায়ুমণ্ডলগুলো বিভক্ত হয়ে রয়েছে। ধরে নাও আমরা যদি বায়ুমণ্ডলটাকে এই ভি শেপ আকৃতি অনুসারে বিভক্ত করে থাকি, তাহলে একদম তলায় যেটা ভূপৃষ্ঠ সংলগ্ন রয়েছে সেটাকে আমরা বলবো ট্রপোস্ফিয়ার। এরপরে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরেরটা হলো মেসোস্ফিয়ার, তারপরেরটা হলো আয়নোস্ফিয়ার, যেখানে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। আমরা যে রেডিও শুনি বা এফএম শুনি বা এখন যে আমরা ইউটিউব শুনি, ইন্টারনেট দেখি, এগুলো সবই এই আয়নোস্ফিয়ারে প্রতিফলিত হয়ে পৃথিবীর বুকে ফিরে আসে। তারপরে হচ্ছে এক্সোস্ফিয়ার। তাহলে আমাদের বায়ুমণ্ডলকে তাপমাত্রা অনুসারে আমরা বিশেষ কতগুলো ভাগে ভাগ করতে পারছি সেটা হলো ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার আর এক্সোস্ফিয়ার। এরপরে আমরা এই প্রত্যেকটা ভাগ সম্বন্ধে আমরা জানবো। কি কি জানবো? এই যে ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলটা রয়েছে সেটা একদম ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ুমণ্ডল। এখানে ঝড়, বৃষ্টি সবকিছুই হয়, বাতাসে ধূলিকণাও প্রচুর পরিমাণে থাকে, এবং এই যে ট্রপোস্ফিয়ার, এখানে বায়ুমণ্ডলে উষ্ণতার পরিমাণটাও বেশি থাকে। স্ট্র্যাটোস্ফিয়ার যেটাকে বলছি, আচ্ছা, ট্রপোস্ফিয়ারের শেষে আছে ট্রপোপজ।
এই যে ট্রপোস্ফিয়ারের যে সীমান্তটা রয়েছে সেটাকে আমরা বলবো ট্রপোপজ। নেক্সট হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারটাকে আমরা শান্ত মণ্ডল নামে পরিচিত করতে পারি, কারণ স্ট্র্যাটোস্ফিয়ার যেখানটা রয়েছে সেখানে বায়ু খুব শান্ত থাকে, সেখানে ঝড় বৃষ্টি বজ্রপাত এত কিছু হয় না, আর খুব কম হয়, আর সেখানে বায়ুর যে উষ্ণতাটা সেটা আবার কম থাকে। ট্রপোপজে যতটা বেশি থাকে, স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে বায়ুর উষ্ণতাটা কম হয়ে যায়। আবার এর পরের যে স্টেপটা রয়েছে বায়ুমণ্ডলের সেটা হলো মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারে গিয়ে বায়ুর উচ্চতা অনুসারে উষ্ণতাও বাড়তে থাকে। ট্রপোস্ফিয়ারে আমরা যেরকম দেখছি উচ্চতা অনুসারে উষ্ণতা বাড়তে থাকে, স্ট্র্যাটোস্ফিয়ারে উষ্ণতাটা শিথিল থাকে, আবার মেসোস্ফিয়ারে গিয়ে উষ্ণতাটা আবার বাড়তে থাকে। এরপরে রয়েছে আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ারটা হলো বেতার তরঙ্গ প্রতিফলিত হয় এখান থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে রেডিও, FM, আমরা যে ইন্টারনেটের কাজকর্ম করি সেগুলো সবই এই আয়নোস্ফিয়ারে প্রতিফলিত হয়ে আমাদের পৃথিবীর বুকে ফিরে আসে। আর এক্সোস্ফিয়ারে গিয়ে আবার আমাদের উষ্ণতাটা, তার মানে ট্রপোস্ফিয়ারে বাড়তে থাকে, স্ট্র্যাটোস্ফিয়ারে উষ্ণতা শিথিল থাকে, মেসোস্ফিয়ারে বাড়তে থাকে, আয়নোস্ফিয়ারে শিথিল থাকে, আবার গিয়ে এক্সোস্ফিয়ারে উষ্ণতাটা বাড়তে থাকে। এক্সোস্ফিয়ারে কিন্তু বায়ুরটা প্রচণ্ড পরিমাণে হালকা হয়ে যায়। ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপ যতটা থাকে, এক্সোস্ফিয়ার অবধি যাওয়া পর্যন্ত ততটা পরিমাণ বায়ুর চাপ কিন্তু থাকে না। তাহলে আশা করি এই যে বায়ুমণ্ডলের কম্পোজিশন অফ বায়ুমণ্ডল যেটা তোমরা দেখছো, সেই কম্পোজিশন অফ বায়ুমণ্ডল সম্বন্ধে তোমাদের একটা ধারণা হয়ে গেল। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব, আচ্ছা আরেকটা যে বিষয় সেটা আরেকবার বলে দিই। আমাদের যে ট্রপোস্ফিয়ারটা রয়েছে সেই ট্রপোস্ফিয়ার আমাদের ভূপৃষ্ঠ থেকে 10 থেকে 15 কিমি পর্যন্ত বিস্তৃত থাকে। 10 থেকে 15 কিমি পর্যন্ত যে বায়ুমণ্ডলটা বিস্তৃত থাকে তাকে আমরা ট্রপোস্ফিয়ার বলে থাকি। এখানে ঝড় বৃষ্টি বজ্রপাত এগুলো হয়ে থাকে। 18 থেকে 50 কিমি পর্যন্ত যে বায়ুমণ্ডল বিস্তৃত থাকে সেটাকে আমরা স্ট্র্যাটোস্ফিয়ার বলে থাকি। 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত, মানে 50 to 80 কিলোমিটার পর্যন্ত যে বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ারটা থাকে সেটাকে আমরা মেসোস্ফিয়ার বলে থাকি। 80 থেকে 500 পর্যন্ত যে 80 থেকে 500 পর্যন্ত যে বায়ুমণ্ডল বিস্তৃত থাকে তাকে আমরা আয়নোস্ফিয়ার বলে থাকি। আর 500 থেকে 750 পর্যন্ত যে বায়ুমণ্ডল বিস্তৃত থাকে তাকে আমরা এক্সোস্ফিয়ার বলে থাকি। তাহলে এইভাবে আমাদের বায়ুমণ্ডলের কম্পোজিশনটা গঠিত হয়েছে। আচ্ছা, এই যে বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডলের মধ্যে অনেক কিছু রয়েছে, উষ্ণতা রয়েছে, ধূলিকণা রয়েছে, বৃষ্টিপাত রয়েছে, আর্দ্রতা রয়েছে, সব কিছু নিয়েই আমাদের এই বায়ুমণ্ডলটা গঠিত হয়েছে। তাই একে আমরা জলবায়ু বলি, অর্থাৎ দীর্ঘ 35 বছরের আবহাওয়ার গড় তাপমাত্রাকে আমরা জলবায়ু বলে থাকি। এবার আমরা আসব বিশ্ব উষ্ণায়ন নিয়ে আলোচনা করতে, যে বিশ্ব উষ্ণায়নটা কিভাবে ঘটছে। আমি তোমাদের সঙ্গে কম্পোজিশন অফ অ্যাটমসফিয়ার, মানে বায়ুমণ্ডলে যে যে উপাদানগুলো নিয়ে গঠিত, যে যে গ্যাসের সমন্বয়ে আমাদের বায়ুমণ্ডলটা গঠিত, সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, তোমাদের সামনে যে চার্টের উপস্থাপন করা হয়েছে সেখানে যে যে গ্যাস আমাদের বায়ুমণ্ডলে রয়েছে, অর্থাৎ হেটেরোস্ফিয়ার আর এর মধ্যে সমমণ্ডল বিষমমণ্ডল, হোমোস্ফিয়ার আর হেটেরোস্ফিয়ারের মধ্যে যে যে গ্যাসগুলো নিয়ে আমাদের বায়ুমণ্ডল গঠিত হয়েছে সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি। প্রথমেই দেখো, নাইট্রোজেন রয়েছে। নাইট্রোজেনের পরিমাণটা সবচেয়ে বেশি বলে নাইট্রোজেন গ্যাসকে আমরা বায়ুমণ্ডলের সর্বাধিক গ্যাস বা সবচেয়ে বড় গ্যাসের পরিমাণ হিসেবে চিহ্নিত করে থাকি। তো নাইট্রোজেন আমাদের বায়ুমণ্ডলে রয়েছে 78.084%। তারপর আমরা অক্সিজেন গ্যাসকে ধরি, কারণ নাইট্রোজেনের পরে যদি সবথেকে বেশি মাত্রায় কোনো গ্যাস থেকে থাকে সেটা হলো অক্সিজেন। অক্সিজেন থাকে 20.946%।
আর্গন, আর্গন থাকে আমাদের বায়ুমণ্ডলে 0.934%, কার্বন ডাইঅক্সাইড থাকে 0.036%, নিয়ন, নিয়ন গ্যাস থাকে 0.00182%, হিলিয়াম, হিলিয়াম গ্যাস থাকে 0.000524%, ক্রিপ্টন থাকে 0.000114%, আর হাইড্রোজেন থাকে 0.445%। হাইড্রোজেন, ক্রিপ্টন, হিলিয়াম এই সমস্ত গ্যাসগুলোকে নিয়ন, এগুলোকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় এবং এরা পরিমাণেও খুব অল্প পরিমাণ থাকে। আর নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস আমাদের বায়ুমণ্ডলে সর্বাধিক পরিমাণে রয়েছে। সবথেকে সর্বাধিক পরিমাণে যে গ্যাসটা রয়েছে সেটা হলো নাইট্রোজেন আর অক্সিজেন, এটা ছাড়া রয়েছে আর্গন এবং হাইড্রোজেন। আর সবথেকে কম মাত্রায় যে নিষ্ক্রিয় গ্যাসগুলো সেগুলো হলো নিয়ন, হিলিয়াম, ক্রিপ্টন এবং হাইড্রোজেন। তোমাদের সঙ্গে যে বায়ুমণ্ডলের তাপমাত্রা অনুযায়ী বায়ুমণ্ডলের যে শ্রেণীবিভাগ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম, এটা তারই একটি ইমেজ। অর্থাৎ তাপমাত্রা অনুসারে আমরা বায়ুমণ্ডলকে কতগুলো ভাগে ভাগ করতে পারি ও কী কী। দেখো এখানে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। অর্থাৎ ট্রপোস্ফিয়ার রয়েছে, স্ট্র্যাটোস্ফিয়ার রয়েছে, মেসোস্ফিয়ার রয়েছে, আয়নোস্ফিয়ার রয়েছে আর এক্সোস্ফিয়ার রয়েছে, যেগুলো তোমাদের বোর্ড ওয়ার্কিং করে আমি দেখিয়েছিলাম। আমাদের তাপমাত্রা অনুসারে বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ। ভূপৃষ্ঠ থেকে 20 কিলোমিটার বা 15 কিলোমিটারের মধ্যে ট্রপোস্ফিয়ার বিরাজ করে, তারপর 50 কিমির মধ্যে স্ট্র্যাটোস্ফিয়ার বিরাজ করে, তারপর 85 থেকে 90 কিমি পর্যন্ত বায়ুমণ্ডলে মেসোস্ফিয়ার বিরাজ করে। এরপর 90 থেকে 500 বা 600 অ্যাবভ 700 পর্যন্ত থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার বিরাজ করে। তারপর 700 থেকে 10,000 কিলোমিটার বিস্তৃতিতে এক্সোস্ফিয়ার বিরাজ করে। এইভাবেই আমাদের বায়ুমণ্ডল গঠিত হয়েছে। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার অ্যান্ড এক্সোস্ফিয়ার। এটা বায়ুমণ্ডলের একটি ইমেজ। আমাদের গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন নিয়ে আলোচনার প্রসঙ্গে আমরা আগে জানবো যে এই বিশ্ব উষ্ণায়নটা কিভাবে ঘটছে। দেখো, যখন পৃথিবীতে সূর্য আসছে তখন ধরে নাও এটা যদি আমাদের সূর্য হয়, ধরে নাও এটা হচ্ছে আমাদের সূর্য। সেই সূর্য কি করছে? ক্রমাগত আমাদেরকে তাপ দিচ্ছে, তার আলো তাপ ছড়িয়ে দিচ্ছে। তো সেই সূর্য কিরণটা যখন আমাদের ভূপৃষ্ঠে এসে পৌঁছচ্ছে তখন ক্ষুদ্র তরঙ্গ রূপে আমাদের পৃথিবীতে সূর্য কিরণ তার তাপ আর আলো আমাদের ভূপৃষ্ঠের বায়ুমণ্ডলকে ভেদ করে আমাদের আকাশ বা ভূপৃষ্ঠের কাছাকাছি আসছে। এবং যখন ক্ষুদ্র তরঙ্গ রূপে, আমরা এটাকে ক্ষুদ্র তরঙ্গ বলবো, ক্ষুদ্র তরঙ্গ বলবো, সেই ক্ষুদ্র তরঙ্গরূপে যখন আমাদের এই সূর্যালোক থেকে সূর্যরশ্মি পৃথিবীতে এসে পৌঁছচ্ছে, প্রায় 100 ভাগের 1 ভাগ হয়তো আমাদের এই পৃথিবীতে এসে পৌঁছচ্ছে। ধরো 100 ভাগ যদি তাপ সূর্য আমাদের দেয়, তার মাত্র একটা ভাগ, 100 ভাগের 1 ভাগ আমাদের এই পৃথিবীতে সূর্যকিরণ পৌঁছচ্ছে। সেই 100 ভাগের 1 ভাগ যখন আমাদের পৃথিবীতে এসে পৌঁছচ্ছে বায়ুমণ্ডল, মেঘ সব কিছুকে ভেদ করে, তখন ক্ষুদ্র তরঙ্গরূপে আমাদের এই পৃথিবীটাকে গরম করছে ধীরে ধীরে। কিন্তু বৃহৎ তরঙ্গরূপে বায়ুমণ্ডল যখন পুরোপুরি গরম হয়ে যাচ্ছে তখন সেটা বৃহৎ তরঙ্গরূপে সবটা পৃথিবী থেকে বেরিয়ে যেতে পারছে না, কারণ কিছুটা বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসের দ্বারা, জলীয় বাষ্প দ্বারা, তারপর ধূলিকণার দ্বারা শোষিত হয়ে যাচ্ছে। তাই ওই 100 ভাগের 1 ভাগ যেটা ক্ষুদ্র তরঙ্গরূপে আমাদের ভূপৃষ্ঠে এসে পৌঁছচ্ছে পৃথিবীতে, বৃহৎ তরঙ্গরূপে সেটা আর বাইরে বেরিয়ে যেতে পারছে না। তার ফলে দেখা যাচ্ছে যে আমাদের ভূপৃষ্ঠে দীর্ঘদিন ধরে এই তাপের সঞ্চয়ের ফলে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের সৃষ্টি হচ্ছে। এই বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের পিছনে আরও কতগুলো সম্ভাব্য কারণ রয়েছে।
যেমন ফার্স্টেই হচ্ছে বৃক্ষচ্ছেদন। কেন হচ্ছে আমি প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করছি পয়েন্ট ওয়াইজ। আগে পয়েন্টগুলো বলে দিচ্ছি। ফার্স্টে হচ্ছে বৃক্ষচ্ছেদন, তারপর হলো বায়ুর উষ্ণতা, পর্বতের অবস্থান, ভূমির ঢাল, মেঘ ও বৃষ্টিপাত, বায়ুর চাপ, ভূমিভাগের উচ্চতা। ফার্স্টে আসছে বৃক্ষচ্ছেদন। বৃক্ষচ্ছেদনের ফলে কিভাবে এই গ্লোবাল ওয়ার্মিংটা হচ্ছে দেখো। গাছ অতিরিক্ত পরিমাণে কেটে ফেলার ফলে গাছ কি করে, দেখবে আমাদের যখন প্রচণ্ড গরম লাগে আমরা যদি গাছের ছাওয়ায় গিয়ে দাঁড়াই তখন কিন্তু আমাদের খুব শীতলতা লাগে। কেননা গাছ যদি খুব বিকশিতভাবে ছড়িয়ে থাকে তাহলে গাছের পাতা ভেদ করে সূর্যরশ্মি আমাদের ভূপৃষ্ঠে এসে সবটা পৌঁছতে পারে না, তার ফলে আমাদের ভূপৃষ্ঠটা ঠান্ডা থাকে। তাই গাছ অতিরিক্ত পরিমাণে কেটে দেওয়ার ফলে কি হচ্ছে, আমাদের ক্ষুদ্র তরঙ্গরূপে যে সূর্যরশ্মিটা আসছে সেটা ডাইরেক্টলি এসে ভূপৃষ্ঠে হিট করছে, ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ুমণ্ডলটাকে গরম করে তুলছে, তার ফলে আমাদের বিশ্ব উষ্ণায়নের সৃষ্টি হচ্ছে। নেক্সট হচ্ছে বায়ুর উষ্ণতা, অর্থাৎ বায়ুমণ্ডলটা আমাদের ভূপৃষ্ঠের চারপাশে যে বায়ুটা ঘিরে রয়েছে সেই বায়ুমণ্ডল যখন ধীরে ধীরে উত্তপ্ত হয়ে যাচ্ছে তখন কিন্তু বায়ুর উষ্ণতাটাও ধীরে ধীরে, মানে সূর্যরশ্মির ক্ষুদ্র তরঙ্গরূপে যখন ভীষণভাবে সূর্যরশ্মি বা তাপগুলো যখন পৃথিবীর পৃষ্ঠে আসছে তখন আমাদের বায়ুমণ্ডলের উষ্ণতাটাও বেড়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে পর্বতের অবস্থান, অর্থাৎ পর্বত যত উঁচু হবে, আমরা যত পার্বত্য এলাকায় যাব তত দেখতে পাবো সেখানে প্রচণ্ড ঠান্ডা, উষ্ণতাটা কম। তাই পর্বতের উচ্চতা যত বেশি হবে তত কিন্তু উষ্ণতাটা কম হবে। এবং পর্বত কি করবে, এই যে ক্ষুদ্র তরঙ্গরূপে আমাদের পৃথিবীতে সূর্যরশ্মিটা আসছে সেটা আসতে বাধা দেবে। তারপরে আসছে ভূমির ঢাল, অর্থাৎ ভূমির উচ্চতা যত বেশি হবে উপরের ঢালে সূর্যরশ্মি যতটা আসবে, যত নিচের দিকে ঢালে যাবে যতটা ডাইরেক্টভাবে নিচের দিকে ঢালে পড়বে, পর্বতের উচ্চতা বা পর্বতের ঢাল যত বেশি হবে সূর্যরশ্মির তারতম্যটাও তত বেশি হবে, তার ফলে বায়ুর উষ্ণতাটার তারতম্যটাও বেশি হবে। এটাই হচ্ছে আমার বলার বিষয়। এরপরে আসছে বৃষ্টিপাত বা মেঘ। মেঘ আর বৃষ্টিপাত কি করে, অতিরিক্ত পরিমাণে বায়ুতে যে সূর্যরশ্মির যে কিরণটা থাকে বা তাপটা থাকে সেটাকে মেঘ আর বৃষ্টি অতিরিক্ত পরিমাণে শোষণ করে। ওই জন্য দেখবে যখন বৃষ্টি হয় তখন গরম পড়ে, ভীষণ গরম লাগে, গুমোট লাগে। বৃষ্টিটা হয়ে গেলে ওয়েদারটা ভালো লাগে, কিন্তু বৃষ্টি হওয়ার আগে ওয়েদারটা ভীষণই গুমোট লাগে। এই কারণের জন্যই লাগে, কারণ উষ্ণতাটা বায়ুর তখন বেশি থাকে। নেক্সট হচ্ছে বায়ুর চাপ, অর্থাৎ বায়ুতে দু ধরনের চাপ আমরা অনুভব করি। একটা হলো উচ্চচাপ, অর্থাৎ বায়ুতে যখন প্রেশারটা বেশি থাকে তখন সেটা উচ্চচাপ থাকে, বায়ুতে যখন প্রেশারটা খুবই কম থাকে, উষ্ণতাটা বেশি থাকে, তখন নিম্নচাপ বিরাজ করে। তো এই নিম্নচাপের ফলেও বায়ুর উষ্ণতাটা বেড়ে যেতে থাকে, কারণ বায়ুর মধ্যে বিভিন্ন ধরনের গ্যাস থাকে যেটা বিভিন্ন পরিমাণে থাকার ফলে তারা তাপ শোষণের ক্ষমতাটাও তাদের মধ্যে বিভিন্ন রকমের হয়। নেক্সট হচ্ছে ভূমিভাগের উচ্চতা, অর্থাৎ আমরা জানি যত উচ্চতা বাড়তে থাকে উষ্ণতা কমতে থাকে। 1000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 6.5 ডিগ্রি 1000 মিটার উচ্চতায় 6.5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি পায়। অর্থাৎ যত 1000 মিটার মানে 1000 মিটার উচ্চতা যত হবে ভূমির, তত উষ্ণতা হবে 6.5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমতে থাকে। 1000 মিটার উচ্চতায় 6.5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমতে থাকে। তাই ভূমির উচ্চতা যত বেশি হবে উষ্ণতা তত কম হবে, আর উচ্চতা যত কম হবে উষ্ণতা তত বেশি হবে। তবে আশা করি তাহলে বিশ্ব উষ্ণায়নের যে সম্ভাব্য কারণগুলো, গ্লোবাল ওয়ার্মিংয়ের যে সম্ভাব্য কারণগুলো, সেগুলো তোমাদের কাছে স্পষ্ট করতে পারলাম। এবার আমি ইমেজের দ্বারা বিষয়টাকে আরও স্পষ্ট করব, তোমরা দেখে নাও। তোমাদের সামনে আমি বিশ্ব উষ্ণায়নের একটা বোর্ড ওয়ার্কিং করেছিলাম, গ্লোবাল ওয়ার্মিং। এখন যে ইমেজটা দেখানো হচ্ছে সেটা দেখো, পৃথিবীর বাইরে আমাদের বায়ুমণ্ডল কিভাবে উত্তপ্ত হচ্ছে সূর্যের কিরণের দ্বারা, বিশ্ব উষ্ণায়ন তৈরি হচ্ছে, তারই একটা প্রতিচ্ছবি তোমাদের সামনে দেখানো হলো। আমাদের পৃথিবীতে ক্ষুদ্র তরঙ্গরূপে সূর্য কিরণ ঢুকছে,
100/1 এবং বৃহৎ তরঙ্গরূপে সেটা বেরোতে না পারে দীর্ঘদিন ধরে সূর্যকিরণ জমা হতে হতে যে পৃথিবীর চারপাশ বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে তারই একটি প্রতিচ্ছবি বা ইমেজ তোমাদের সামনে উপস্থিত করা হলো। দেখো, এখন তোমাদের সামনে আমি গ্লোবাল ওয়ার্মিংয়ের যে ইমেজটা নিয়ে এসেছি, বিশ্ব উষ্ণায়নের যে ইমেজটা নিয়ে এসেছি, সেটা 2011 থেকে 2020 সালের মধ্যে আমাদের পৃথিবী এবং আমাদের পৃথিবী সংলগ্ন যে দেশগুলো সেগুলো কিভাবে বিশ্ব উষ্ণায়নের কারণে এফেক্টেড হয়েছে তারই একটি ইমেজ তোমাদের সামনে উপস্থাপন করা হলো। ক্ষুদ্র তরঙ্গরূপে আমাদের পৃথিবীর ভেতরে সূর্যকিরণ ঢুকে বৃহৎ তরঙ্গরূপে বেরোতে না পেরে আমাদের পৃথিবীর বিভিন্ন দেশগুলোকে কিভাবে এফেক্টেড করছে তারই একটি প্রতিচ্ছবি বা ইমেজ তোমাদের সামনে উপস্থাপন করা হলো। এই যে স্কেলটা দেখানো হয়েছে সেটা 2011 থেকে রিসেন্ট 2020 সাল অবধি আমাদের যে টেম্পারেচার, তার সঙ্গে 1951 থেকে 1980 সালের যে টেম্পারেচার ছিল তার তুলনা করে দেখানো হয়েছে যে আমাদের পৃথিবী কতটা উত্তপ্ত হয়েছে। সেই স্কেলই এখানে তোমাদের সামনে উপস্থাপন করা হলো। তোমাদের সঙ্গে যে আলোচনার বিষয়টা সেটা হলো গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস এফেক্ট কি? এটা হলো, গ্রিন হাউস কথাটা এসেছে আমাদের যে সমস্ত দেশে, আমাদের পৃথিবীর যে সমস্ত জায়গাগুলোতে সূর্য কিরণ অতিরিক্ত মাত্রায় পাওয়া যায় না, অর্থাৎ ঠান্ডার দেশ যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে দেখা যাচ্ছে একটা কাঁচের ঘরের মধ্যে প্রচুর পরিমাণে গাছ লাগানো হয়েছে এবং যে গাছগুলো আমাদের স্বাভাবিক ওয়েদারে বেড়ে ওঠে সেগুলো সেই সমস্ত দেশে অতিরিক্ত শীতলতার কারণে বেড়ে উঠতে পারে না, তাই তাদেরকে কাঁচের ঘরের মধ্যে সংরক্ষণ করা হয়। তাকে আমরা গ্রিন হাউস বলে থাকি। অর্থাৎ সেই কাঁচের ঘরে কি হয়, সূর্য ক্ষুদ্র তরঙ্গরূপে, ধরে নাও এটা হচ্ছে একটা কাঁচের ঘর যেখানে বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে। সেই গাছপালা কি চায়? সূর্য কিরণ চায়, আলো চায়। তো আমাদের সূর্য কিরণ যখন তির্যকভাবে সেই সমস্ত দেশে রয়েছে, আমাদের পৃথিবীর ধরে নাও মেরু দেশে বা পৃথিবীর মেরু দেশের আগের যে দেশগুলো রয়েছে, মানে ঠান্ডার যে দেশগুলো রয়েছে, হ্যাঁ, যেখানে অতিরিক্ত পরিমাণে সূর্য কিরণ পড়ে না বা সূর্যকিরণ তির্যকভাবে পড়ে, সেই সমস্ত জায়গায় কাঁচের ঘরে প্রচুর পরিমাণে গাছপালা রাখা হয় এবং সেখানে সূর্য কি করছে, তার সূর্য কিরণটা ক্ষুদ্র তরঙ্গরূপে আমাদের এই কাঁচের ঘরটাকে ভেদ করে ঢুকে যাচ্ছে, কিন্তু বৃহৎ তরঙ্গরূপে সেটা আর বাইরে বেরোতে পারছে না। এই যে ক্ষুদ্র তরঙ্গরূপে পৃথিবীর মতন কাঁচের ঘরটার মধ্যে ঢুকে পড়ছে কিন্তু বৃহৎ তরঙ্গরূপে আর বেরোতে পারছে না, তার ফলে কাঁচের ঘরের মধ্যে একটা স্বাভাবিক উষ্ণতা বিরাজ করছে এবং ধীরে ধীরে কাঁচের ঘরে বায়ুমণ্ডল যেটা রয়েছে সেটাও উত্তপ্ত হতে শুরু করছে। এর ফলে এই স্বাভাবিক উষ্ণতায় গাছ, যেগুলো স্বাভাবিক উষ্ণতা পেয়ে যে গাছগুলো বড় হয়, সেই গাছগুলো সেখানে স্বাভাবিকভাবে বড় হতে পারছে। এই ঘটনাটাকে আমরা গ্রিন হাউস এফেক্ট বলি। কোন কোন দেশে গ্রিন হাউস এফেক্ট পাওয়া যায় সেটা আমি ইমেজের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো সেই গ্রিন হাউস এফেক্টটাকে আমরা বিশ্ব উষ্ণায়নের সঙ্গে তুলনা করতে পারি। অর্থাৎ কাঁচের ঘরটাকে আমরা যদি পৃথিবী মনে করি, তাহলে সেই পৃথিবীর ভেতরে সূর্য তরঙ্গ ক্ষুদ্র তরঙ্গরূপে ঢুকছে কিন্তু বৃহৎ তরঙ্গরূপে পৃথিবী থেকে আর বেরিয়ে যেতে পারছে না। ফলে গ্রিন হাউসে যেরকম উষ্ণতাটা সংরক্ষিত হচ্ছে কাঁচের ঘরের মধ্যে, আমাদের পৃথিবীর মধ্যেও সেই উষ্ণতাটা সংরক্ষিত হচ্ছে। এবং গ্রিন হাউসের একটা সুবিধা কি, যে সমস্ত দেশে সূর্যালোকের অভাবে গাছপালা বড় হতে পারে না বা বেঁচে থাকতে পারে না, সেই সমস্ত দেশে এই গ্রিন হাউস পদ্ধতির মাধ্যমে গাছপালাকে বাঁচিয়ে রাখা যায় এবং গাছপালা পরিচর্যা করা যায়, এগ্রিকালচারও সম্ভব হয়। এটাই হলো গ্রিন হাউস এফেক্ট। তাহলে আমি নেক্সট তোমাদের সঙ্গে গ্রিন হাউস এফেক্টের বিশেষ কতগুলো ইমেজ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, তাহলে তোমাদের কাছে বিষয়টা স্পষ্ট হবে। তাহলে যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে এবং আমার বিষয়গুলো ভালো লাগে, আমার কনভারসেশন যদি তোমাদের কাছে স্পষ্ট হয়, অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।
তো এখন যে প্রতিচ্ছবিটা তোমাদেরকে দেখানো হচ্ছে সেটা গ্লোবাল ওয়ার্মিংয়ে সূর্যের কিরণ ক্ষুদ্র তরঙ্গ রূপে আমাদের পৃথিবীতে আসছে এবং বৃহৎ তরঙ্গ রূপে আমাদের পৃথিবী থেকে বেরিয়ে যেতে পারছে না। তো তার ফলে আমাদের পৃথিবী কিভাবে এফেক্টেড হচ্ছে তারই একটি প্রতিচ্ছবি তোমাদের সামনে দেখানো হলো। দেখো, বায়ুমণ্ডল ভেদ করে সূর্য কিরণ পৃথিবীতে আসছে এবং পৃথিবীর অ্যাটমসফিয়ারটাকে গরম করে তুলছে, কিন্তু বৃহৎ তরঙ্গ রূপে সেটা আর বেরোতে পারছে না। এটা তারই একটি ইমেজ বা প্রতিচ্ছবি। এখন তোমাদের সামনে আমি গ্রিন হাউস গ্যাস এবং আমাদের গ্লোবাল ওয়ার্মিং কীভাবে রিলেটেড তারই একটি চার্ট তোমাদের সামনে উপস্থাপন করেছি। দেখো, গ্রিন হাউস গ্যাস কীভাবে আমাদের গ্লোবাল ওয়ার্মিং বাড়াতে সহযোগিতা করছে। হাউ গ্রিন হাউস গ্যাসেস ওয়ার্ম আওয়ার প্ল্যানেট, অর্থাৎ আমাদের পৃথিবীকে কীভাবে গ্রিন হাউস গ্যাস প্রভাবিত করছে সেটারই একটা চার্ট দেখানো হয়েছে। এখানে বাঁদিকের যে চার্টটা তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, লেফট সাইডে যেটা উপস্থাপন করা হয়েছে যে চার্টটা, সেখানে দেখো যে বিভিন্ন ধরনের যে গ্রিন হাউস গ্যাস রয়েছে সেটা কিভাবে আমাদের অ্যাটমসফিয়ার এবং পৃথিবীকে এফেক্টেড করছে তারই একটা চার্ট তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, বার চার্ট একটা উপস্থাপন করা হয়েছে। গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল অফ দ্য হিউম্যান জেনারেটেড দ্য গ্রিন হাউস গ্যাসেস ইন দ্য মেজার হাউ মাচ হিট ইচ দ্য গ্যাসেস ট্র্যাপস ইন দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড রিলেটিভ টু কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড এবং গ্রিন হাউস যে সমস্ত গ্যাসগুলো রিলেটেড আছে আমাদের, সেই গ্যাসগুলো কিভাবে তাপটাকে শোষণ করে আমাদের পৃথিবীর বিশ্ব উষ্ণায়ন ঘটাতে সহযোগিতা করছে সেটাই এখানে দেখানো হয়েছে। আর ডান দিকের যে চার্টটা দেখানো হয়েছে সেটা পাই চার্ট দেখানো হয়েছে। সেখানে দেখো যে গ্রিন হাউস গ্যাসগুলো রয়েছে সেগুলো হলো কার্বন ডাই অক্সাইড আছে 76%, মিথেন গ্যাস আছে 16%, নাইট্রাস অক্সাইড আছে 6% অ্যান্ড fluorinated gases আছে 2%. How much each the human causes the greenhouse gases contributes to the total emissions around the globe, অর্থাৎ আমাদের মানুষের কার্যকলাপের ফলে এবং আমাদের বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের গ্যাসের অবস্থানের ফলে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ফ্লোরিনেটেড গ্যাসেস, এগুলোর প্রভাবে কিভাবে হিটটা ক্যাপচার হয়ে বা কিভাবে আমাদের সূর্যকিরণ শোষিত হয়ে আমাদের বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে, এটা তারই একটি ইমেজ বা প্রতিচ্ছবি উপস্থাপন করা হয়েছে। এখন তোমাদের সামনে যে ইমেজটির উপস্থাপন করা হয়েছে সেটা আমাদের গ্রিন হাউস গ্যাস কিভাবে আমাদের পৃথিবীর এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, ট্রান্সপোর্ট, কমার্শিয়াল এরিয়া, রেসিডেন্সিয়াল এরিয়াকে এফেক্টেড করছে তারই একটি পাই চার্ট বা পাই ডায়াগ্রাম তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ আমাদের যে কোনো গ্রিন হাউস এফেক্টেড যে কান্ট্রিজগুলো রয়েছে সেই কান্ট্রিজগুলোতে তার এগ্রিকালচারের ওপর, তার ইন্ডাস্ট্রির ওপর, তার যোগাযোগ ব্যবস্থা, ট্রান্সপোর্টেশনের ওপর, কমার্শিয়াল ব্যবস্থা, বাণিজ্যিক এরিয়ার ওপর এবং রেসিডেন্সিয়াল ব্যবস্থার ওপর কীভাবে গ্রিন হাউস এফেক্ট করছে তারই একটি প্রভাব এখানে দেখানো হয়েছে। দেখো, এখানে এগ্রিকালচার আমাদের পৃথিবীতে গ্রিন হাউস গ্যাসের দ্বারা এফেক্টেড হচ্ছে 9%, ইন্ডাস্ট্রি গ্রিন হাউস গ্যাসের দ্বারা এফেক্টেড হচ্ছে 29%, ট্রান্সপোর্ট গ্রিন হাউস গ্যাসের দ্বারা এফেক্টেড হচ্ছে 28% এবং কমার্শিয়াল এরিয়া এফেক্টেড হচ্ছে 17% অ্যান্ড রেসিডেন্সিয়াল এরিয়া 17% এফেক্টেড হচ্ছে। গ্রিন হাউস গ্যাস দ্য emissions by the economic sector and electricity related the emissions of distributed, এই যে বিভিন্ন ধরনের গ্যাস তৈরি হচ্ছে, মিথেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, ফ্লোরাইড গ্যাস, এই সমস্ত গ্যাসগুলো বিভিন্নভাবে সূর্যকিরণকে শোষণ করে আমাদের পৃথিবীকে কিভাবে উত্তপ্ত করছে সেটাই তোমাদের কাছে আমি আমার ইমেজগুলোর দ্বারা স্পষ্ট করতে চেয়েছি। আর স্পষ্ট করতে চেয়েছি এই ইমেজের দ্বারা যে কিভাবে আমাদের পৃথিবীর এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, ট্রান্সপোর্ট, কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল এরিয়ার কত পার্সেন্ট গ্রিন হাউস গ্যাসের দ্বারা এফেক্টেড হচ্ছে। গ্রিন হাউস গ্যাসে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম আমি যে আমাদের যে সূর্যকিরণের ক্ষুদ্র তরঙ্গ আমাদের পৃথিবীতে বায়ুমণ্ডলকে ভেদ করে আমাদের পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছচ্ছে সেটা বৃহৎ তরঙ্গ রূপে আর বেরোতে পারছে না।
তার বিভিন্ন ধরনের বায়ুমণ্ডলের সঙ্গে রিলেটেড গ্যাস এবং আমাদের বায়ুমণ্ডলের মেঘ, বৃষ্টিপাত, জলীয় বাষ্প, ধূলিকণার দ্বারা আমাদের সূর্যকিরণ শোষিত হয়ে জমা হয়ে আমাদের পৃথিবীর বিশ্ব উষ্ণায়ন ঘটাচ্ছে। এটা তারই একটি ইমেজ তোমাদের সামনে উপস্থাপন করা হলো। এবং যে সমস্ত গ্যাসগুলো আমাদের এই গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী সেগুলো হলো কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড এক্সেট্রা। এখন তোমাদের সামনে যে ইমেজটি দেখানো হচ্ছে, দেখো সেটা গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের ফলে আমাদের পৃথিবী কিভাবে এফেক্টেড হচ্ছে তারই একটা প্রতিচ্ছবি দেখানো হচ্ছে। দেখো সাইডে দেখতে পাচ্ছ কারখানা দিয়ে বিভিন্ন ধরনের দূষিত গ্যাস বেরোচ্ছে, যে গ্যাসগুলো সূর্যকিরণকে শোষণ করছে এবং বায়ুর উষ্ণতাটাকে বাড়িয়ে তুলছে। তার সঙ্গে কম্পোজিশন করে ঠান্ডার দেশের একটা প্রতিচ্ছবিকে অ্যাড করা হয়েছে এবং সেখানে দেখানো হচ্ছে যে অতিরিক্ত উষ্ণায়নের ফলে বরফগুলো গলে যাচ্ছে। এর ফলে ঠান্ডার দেশে থাকা জন্তু জানোয়ারের কষ্টের সীমা আর থাকছে না, কারণ তারা একটা ওয়েদারে থেকে অভ্যস্ত এবং সেই ওয়েদারের বিঘ্ন ঘটছে, আমাদের প্রকৃতির ব্যালেন্সের বিঘ্ন ঘটছে। যত উষ্ণায়ন বাড়বে আমাদের প্রাকৃতিক ব্যালেন্সের বিঘ্ন তত বাড়তে থাকবে। তাই আমাদের কাম্য আমাদের এই বিশ্ব উষ্ণায়নকে আমরা কিভাবে কন্ট্রোল করব সেটা আমাদেরকে অবশ্যই সচেতন থাকা উচিত এবং সচেতনভাবেই আমাদের বিশ্ব উষ্ণায়নকে কন্ট্রোল করার চেষ্টাও করা উচিত। তো সেটা নিয়ে আমরা অতি অবশ্যই ভাববো, আমাদের মানব জগৎকে আমি সেটাই আমার তরফ থেকে সেটাই অনুরোধ রইল আমাদের সমগ্র মানব জগতের কাছে। তো আর কথা না বাড়িয়ে এখানেই আমি আমার ক্লাসটা শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে, তোমাদের যদি আমাদের এই পড়ানো আমাদের এই চ্যানেলটা ভালো লাগে, অবশ্যই তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানিও ক্লাসটাকে আরও কীভাবে ইমপ্রুভমেন্ট করা যায় বা ডেভেলপমেন্ট করা যায়। আমি তোমাদের উত্তরের অপেক্ষায় থাকবো, কমেন্টসের অপেক্ষায় থাকবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।